হ্যালো এভরিওয়ান। আজকে আমরা বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2025-এর লেয়ার ওয়ানের জন্য একটা বিশেষ একটা মক টেস্ট নিয়ে এসেছি। তো এই মক টেস্টটা আমরা সলভ করব। আমি প্রশ্নের উত্তরগুলো সব আমি এখানে সলভ করে দেব। তোমরা ওগুলোকে খাতায় তোমরা ঠিকভাবে ওগুলোকে আনসারগুলোকে নোট করবে, ঠিক আছে? যদি তোমাদের কোনো প্রশ্নে ডাউট থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কিন্তু জানাবে, ঠিক আছে? আর আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো, তো তোমরা ওখানে জয়েন হতে পারো। সামনে সানডে মানে 8th of June একটা মক টেস্ট সেখানে অ্যারেঞ্জ করা হচ্ছে, তো তোমরা চাইলে সেখানে জয়েন করতে হতে পারো, ওকে? আর আমার চ্যানেলটা অবশ্যই তোমরা, যদি ভিডিওগুলো ভালো লাগে তবে আমার চ্যানেলটা অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? চলো আজকে আমরা তাহলে প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করা শুরু করি। প্রথম প্রশ্নটা দেখো, বলেছে নিচের কোন বিবৃতিটি সঠিক? একটা অস্বচ্ছ চাকতির সামনের আলোক উৎস যদি, এখানে চারটে অপশন আছে, এর মধ্যে কোনটা হবে? যদি বড় হয় তাহলে প্রচ্ছায়া এবং উপচ্ছায়া দুই কিন্তু তৈরি হয়, ওকে? নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক? কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক? দেখো আমরা জানি 4°C তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বাধিক, তাই তো? এখন 4°C মানে ফারেনহাইটে তোমাকে বার করতে হবে। তো আমরা জানি যে এই হলো আমাদের ফর্মুলা, C/5 = F-32/9। এখানে আমরা 4 বসিয়ে এফ এর মানটা কত হচ্ছে 39.2। এটা তোমরা মুখস্থ করে নিও। অনেক সময় হয়তো তোমাকে যদি কারণ এখানে করতে গেলে তোমার সময় নষ্ট হতে পারে, সেই জন্য 4°C অথবা 39.2 ডিগ্রি ফারেনহাইটে কিন্তু জলের ঘনত্ব সর্বাধিক হয়। অপশন হয়ে যাবে 2-এর বি। নেক্সট দেখো 3 নম্বর, একটা সমতল দর্পণ থেকে 40 মিটার দূরে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে। দর্পণটা কত মিটার পার সেকেন্ড বেগে ওই ব্যক্তির দিকে আনলে 10 সেকেন্ড পরে ওই ব্যক্তি দ্বারা প্রতিবিম্বটা 20 মিটার দূরে থাকবে দেখবেন, ওকে? ভালো করে প্রশ্নটা পড়বে। সমতল দর্পণ থেকে একটা ব্যক্তি 40 মিটার দূরে রয়েছে, দর্পণটি কিন্তু কত মিটার পার সেকেন্ড বেগে ব্যক্তির দিকে আনলে 10 সেকেন্ড পরে ওই ব্যক্তি তার প্রতিবিম্বটা 20 মিটার দূরে দেখবেন। তার মানে ব্যক্তি যখন প্রতিবিম্বটা দেখছে 20 মিটার দূরে দেখছে, ব্যক্তির সাপেক্ষে 20 মিটার দূরে দেখছে, ঠিক আছে? তো তোমরা এটা চেষ্টা করবে। এটার উত্তর হয়ে যাবে 3-এর বি, 3 মিটার, ঠিক আছে? তার মানে যদি 3 মিটার পার সেকেন্ড বেগে ব্যক্তির দিকে যদি দর্পণটাকে আনা হয় তাহলে উনি কিন্তু 20 মিটার দূরে দেখতে পাবেন, ওকে? 4 নম্বরের যে প্রশ্নটা আছে দেখো, বলা হচ্ছে গরম জলে ভর্তি একটা বোতল উপুর করে ভেতরের জল ফেলে দিয়ে বোতলের মুখে একটা বেলুন লাগিয়ে দেওয়া হলো। এই ধরনের প্রশ্ন কিন্তু অবশ্যই একটা বা দুটো কিন্তু দেবেই দেবে। একটা রিয়েল টাইম মানে কেস স্টাডিজ মানে একটা রিয়েল টাইম এক্সাম্পল দিয়ে কিন্তু পরীক্ষায় কিন্তু অবশ্যই দিতে পারে। সুতরাং তোমাদের বেসিক কনসেপ্ট, সেটা আলো মানে লাইট হতে পারে, তাপ হতে পারে, বা চুম্বক হতে পারে, বা যে কোনো কিছু, বল, হুম, তো এই সমস্ত চ্যাপ্টারের থেকে তোমরা কিন্তু অবশ্যই কিছু কেস স্টাডি বা এই ধরনের কিছু গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আছে যেগুলো কনসেপচুয়াল বেসড, সেইগুলো কিন্তু অবশ্যই একটু দেখে যাবে। তো গরম জলে ভর্তি একটা বোতল উপর করে বোতলের জল ফেলে দিয়ে বোতলের মুখে একটা বেলুন লাগিয়ে দেওয়া হলো। এবার বোতলটি যদি ঠান্ডা হয় তাহলে কি দেখা যাবে? বোতলটি যদি ঠান্ডা হয় তাহলে দেখা যাবে বোতলের ভেতর ঢুকে, মানে বোতলের ভেতর ঢুকে ফুলে উঠেছে অ্যাকচুয়ালি বেলুনটা, ওকে? বোতলের ভেতরে ঢুকে কিন্তু ফুলে উঠেছে, এটা দেখা যাবে। নেক্সট, থার্মোফ্লাস্কের দুই দেওয়াল বিশিষ্ট একটা কাঁচের পাত্র থাকে। ওই পাত্রের দুই দেওয়ালের মধ্যবর্তী জায়গায় কি থাকে? তো মধ্যবর্তী জায়গায় থাকে তোমার খুব কম চাপে সামান্য বায়ু থাকে, ওকে? নেক্সট দেখো, নিচের কোন পদার্থটি অধিকতর উষ্ণ বলে মনে হবে? এটা অপশন হবে 100°C উষ্ণতায় জলীয় বাষ্প। 100°C উষ্ণতায় জলীয় বাষ্প কিন্তু একটু বেশি উষ্ণ মনে হবে, ওকে? নেক্সট, আর্কিমিডিসের সূত্রের মানে আর্কিমিডিসের নীতির উপর নির্ভর করে কোন যন্ত্রটা তৈরি করা হয়েছে? যে হাইড্রোমিটার, হাইড্রোমিটার যে যন্ত্রটা হচ্ছে এটা আর্কিমিডিসের নীতির উপর তৈরি করা হয়েছে। নেক্সট, একটা বস্তুর গতি সম্বন্ধে কোন ক্ষেত্রে বল প্রয়োজন হয় না?
ওকে, এটা হবে সমবেগে গতিশীল রাখতে। সমবেগে গতিশীল রাখতে কিন্তু কোনো বল প্রয়োজন হয় না। নেক্সট 9 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোন নীতিটি অনুসরণ করে আলোকীয় তন্তুর ভেতর দিয়ে আলো সঞ্চালিত হয়? তো এটার উত্তর হবে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে কি হয়, আলোকের যে তন্তুর ভেতর দিয়ে কিন্তু আলো সঞ্চালিত হয়। দেখো এই নীতিটা কোথায় লাগে, আমরা আমরা ফাইভ আমরা আমরা ফাইবার অপটিক্সের নাম শুনেছি। ওকে, ফাইবার অপটিক্স বাড়িতে ধরো ব্রডব্যান্ডের কানেকশন আছে বা ফাইবারের কথা আমরা শুনি। তো ফাইবার যে হয় এটা কি হয়, তন্তু, ফাইবার মানে তন্তু, সেই তন্তুর ভিতর দিয়ে অ্যাকচুয়ালি কিন্তু তোমার এখানে আলোর কিন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কিন্তু এখানে কাজে লাগানো হয়েছে। ওকে, তো সেটা কিন্তু আলোকীয় তন্তুর ভিতর দিয়ে আলো সঞ্চালিত হয় কোন রীতি অনুসারে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। মনে রাখবে এটা। 10 নম্বরের একটা অঙ্ক আছে দেখো, এখানে ফিজিক্সের অঙ্কগুলো কিন্তু একটু হিন্টস দেওয়া আছে, তোমরা বাড়িতে ট্রাই করবে। 8 কিলোগ্রাম ভরের একটা স্থির বস্তুর উপর 40 নিউটন বল ক্রিয়া করলে কত সময় পর বস্তুটির বেগ 60 মিটার/সেকেন্ড হবে? তো এখানে যে ফর্মুলাটা আছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এফটি, এই সমীকরণে দেখো ইউটা 0, ভি এর ভ্যালু বসিয়েছে করে টি ইকুয়াল টু 12 সেকেন্ড পেয়েছে। তার মানে এটার উত্তর কি হয়ে যাবে, উত্তর হবে কিন্তু আমাদের 12 সেকেন্ড। তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই এইগুলো প্রশ্নগুলো ধরে ধরে খাতায় টুকে পড়ে নেবে এবং অঙ্কগুলো প্র্যাকটিস করে নেবে, এবং এই ধরনের প্রশ্ন বই থেকেও কিন্তু প্র্যাকটিস করবে অনেক। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, নিচের কোনটি শব্দের প্রভাবে রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ? শব্দের প্রভাবে, প্রভাবকটা হলো তোমার শব্দ। তো দেখো যে অপশনগুলো রয়েছে এর মধ্যে C2H2 বা অ্যাসিটিলিন, অ্যাসিটিলিন কিন্তু ভেঙে কার্বন এবং হাইড্রোজেন হচ্ছে, এবং এটা প্রচুর শব্দ সৃষ্টি করে অ্যাকচুয়ালি। ঠিক আছে, শব্দ এখানে প্রয়োগ করা হয়, তার ফলে কিন্তু অ্যাসিটিলিন ভেঙে কার্বন না হাইড্রোজেন হয়। তো 11C হবে উত্তর। 12 নম্বর কি হবে, ধাতব ক্যাটায়ন Fe2+ দুটি ইলেকট্রন গ্রহণ করে, Fe2+ মানে কি, Fe2+ মানে দুটি ইলেকট্রন চলে গেছে। তো এবার যদি তোমার দুটি ইলেকট্রন আবার গ্রহণ করে তাহলে কি হবে, ও কিন্তু আবার ধাতুতে পরিণত হবে, তাই তো? কারণ কি দেখো, আমি আবারও একদিনই বলেছিলাম এর আগে যে Fe2+, এই যে Fe2+ আছে, প্লাস মানে কি, প্লাস মানে এটা কখনো ভাববে না যে দুটো ইলেকট্রন গ্রহণ করেছে। এফি যে ধাতু, এ কি হচ্ছে, দুটো ইলেকট্রন বর্জন করলে 2+ হয়, আর যদি গ্রহণ করে তাহলে মাইনাস হয়। ঠিক আছে, তো Fe2+ মানে হলো দুটো ইলেকট্রন বর্জন করে Fe2+ আয়নে পরিণত হয়েছে। এবার যদি আবারও দুটি ইলেকট্রন গ্রহণ করে, গ্রহণ করলে কি হবে, 2+ আবার -2 মানে +2 - 2 কেটে গিয়ে কি হবে, শুধু Fe মানে ধাতুতে পরিণত হবে, সেজন্য উত্তর হয়ে যাবে ধাতু। ওকে, নেক্সট দেখো 13 নম্বরের প্রশ্ন, দার্শনিকের উল কি? এটা খুবই এটা সবাই আমরা জানি, তাই তো? দার্শনিকের উল হলো অক্সিজেনের মধ্যে জিঙ্ক ধাতুর দহনে উৎপন্ন জিঙ্ক অক্সাইড, এটাই হলো আমার দার্শনিকের উল। 14 নম্বর প্রশ্নটা কি বলছে, নিচের কোন বিক্রিয়াটি জারণ বিজারণ প্রক্রিয়ার উদাহরণ? এই ধরনের জারণ বিজারণ দিয়ে কিন্তু আসবেই প্রশ্ন, তোমরা কিন্তু বই থেকে জারণ বিজারণ চ্যাপ্টারে উদাহরণ সমেত কিন্তু পড়ে নেবে, প্র্যাকটিস করে নেবে। তো দেখো এটা হবে সোডিয়াম হাইড্রাইড প্লাস হাইড্রোজেন ইকুয়াল টু সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন। কেন? তার কারণ দেখো, সোডিয়াম হাইড্রাইড এখান থেকে এই যে এটা হলো এই এই ঘটনাটাকে হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে, মানে এটা জারণ হচ্ছে। আর H2O, এই 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 ঘটনাটা H2O তে কি হচ্ছে দেখো, এখানে সোডিয়াম, এটা বেসিক্যালি হচ্ছে তোমার বিজারণ হচ্ছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, মানে এইচ যুক্ত হয়েছে, তাই না? ওকে, তাহলে এটা হয়ে যাবে 14C হয়ে যাবে উত্তর। নেক্সট দেখো 15 নম্বর, 3 একক ধনাত্মক আধান বিশিষ্ট একটা আয়নের ভর সংখ্যা দেওয়া আছে। ওকে, যদি আয়নটিতে নিউট্রন সংখ্যা ইলেকট্রন সংখ্যার চেয়ে 7 বেশি হয় তাহলে মৌলটির পরমাণু ক্রমাঙ্ক কত হবে? তো এই অঙ্কটাও তোমরা নিজেরা করবে, কমেন্ট বক্সে আমাকে জানাবে উত্তর কত হলো। উত্তর হয়ে যাবে 24। যদি না হয় আমাকে জানাবে। ওকে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও তুমি বলতে পারো। তো কিন্তু মেন কথাটা হলো বাড়িতে প্র্যাকটিস করবে অঙ্কগুলো। 16 নম্বরের প্রশ্ন দেখো, একটা পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হয় মূলত গতির জন্য, এবং সেই গতিটাকে কি বলে? সেই গতিটাকে বলে হচ্ছে আমাদের ইলেকট্রনের যে গতি, ইলেকট্রনের যে গতি গতি সেটার জন্যই কিন্তু পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়। নেক্সট, অ্যাসিড বৃষ্টির প্রধান কারণটা কি? ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। অ্যাসিড বৃষ্টির প্রধান কারণ হচ্ছে সালফার ডাইঅক্সাইডের উপস্থিতি, এর জন্য কিন্তু অ্যাসিড বৃষ্টি হয়। 18 নম্বরের প্রশ্ন দেখো, অম্লরাজ
এ গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং গাঢ় নাইট্রিক অ্যাসিডের অনুপাত কত থাকে? আমরা জানি 3:1 থাকে, তাই তো? নেক্সট, অম্লনাশক ঔষধে কি ব্যবহার করা হয়? অম্লনাশক ঔষধে ব্যবহার করা হয় ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বা MgOH2। ওকে, 19 হয়ে যাবে তোমার ডি। 20 নম্বর দেখো, কে প্লাস আয়ন, কে প্লাস মানে একটা ইলেকট্রন বর্জন করেছে, কে প্লাস আয়নের সম ইলেকট্রন বিশিষ্ট একটা অ্যানায়নের সংকেত কি হবে? দেখো এটা হবে হচ্ছে Cl মাইনাস। ওকে, Cl মাইনাস হচ্ছে কে প্লাস আয়নের সম ইলেকট্রন বিশিষ্ট একটা অ্যানায়নের সংকেত, 20 এ। 21 নম্বরে বা 21 থেকে আমাদের অঙ্ক শুরু হয়ে গেল। এই অঙ্কগুলো আমি আমাদের যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আমি অঙ্কগুলো ডিটেলসে আমি বলছি না, জাস্ট আমি আনসারগুলো আমি নোট মেনশন করছি। তোমরা কিন্তু অঙ্কগুলো অবশ্যই বাড়িতে করে নেবে। আমি বলবো যে অঙ্কগুলো কিন্তু তোমরা করে নেবে, যদি কোনো অঙ্কে আটকায় আমাকে জানাবে, ঠিক আছে? আমি তাহলে ওটাকে তোমাদের সলভ করে দেবো। ওকে, তো 21 নম্বরের যে অঙ্কটা আছে এটা উত্তর হয়ে যাবে তোমার সি, 27 হবে। 22 নম্বরের যে অঙ্কটা আছে, 22 নম্বরের উত্তর হয়ে যাবে √10। ওকে, 23 নম্বরের যে অঙ্কটা এটা হবে তোমার ডি হবে, 23-এ ডি। 23-এ ডি হলো 99679, এটা হয়ে যাবে আমাদের উত্তর। আচ্ছা, 24 নম্বরের যে অঙ্কটা সেটা হবে অপশন বি, 4% হ্রাস হবে। 25 নম্বরের যে অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা একটা বানর 44 মিটার উঁচু একটা তৈলাক্ত বাঁশ বেয়ে উপরে উঠতে থাকে, এবং এই যে অঙ্কটা এটা কিন্তু কনসেপচুয়াল অঙ্ক। তো এটার উত্তর হবে তোমাদের 16 মিনিট, সরি এটা 16 পূর্ণ 25 নম্বরের যে অঙ্কটা আছে এটা তোমাদের উত্তরটা এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, এটা 16 পূর্ণ 4 বাই, সরি এটা তোমরা এটাকে কারেকশন করে নিও, এটা হবে 16 পূর্ণ 4/7, ঠিক আছে? 4/7 হবে, 16 পূর্ণ 4/7 মিনিট হবে। নেক্সট, এটাই হবে উত্তর। ওকে, তোমরা অঙ্কটা করবে বাড়িতে, করে আমাকে জানাবে। আচ্ছা, 26 নম্বরের যে প্রশ্নটা আছে, 26-এরটা হয়ে যাবে আমাদের, দেখো এই ধরনের অঙ্ক আমি কিন্তু ভিডিও অলরেডি করেছি, শর্ট ভিডিও আছে, লং ভিডিও আছে, তোমরা দেখে নিও। 26-এর উত্তর হবে তোমার হচ্ছে সি। 27 নম্বর যে প্রশ্নটা আছে, যতজন লোক ছিল প্রত্যেকে তত দ্বিগুণ সংখ্যক 25 পয়সা, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই ধরনের অঙ্ক আসতে পারে। 27 নম্বরের উত্তরটা হবে 20 টাকা। 28 নম্বর, একটা ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে 130 টাকা খরচা হয়, এই যে অঙ্কটা রয়েছে এটার উত্তর হবে 26 মিটার। সব কটা অঙ্ক কিন্তু তোমরা নিজেরা করবে। 29 নম্বরের যে অঙ্কটা আছে, এবিসি ত্রিভুজের অন্তস্থ যে কোনো একটা বিন্দু ও হলে কোন সম্পর্কটি সঠিক? এটা উত্তর হবে এবি প্লাস এসি গ্রেটার দেন ওবি প্লাস ওসি। ঠিক আছে, এই সম্পর্কটা কিন্তু তোমরা মাথায় রাখবে এটা, ঠিক আছে? নেক্সট, 30 নম্বরের যে অঙ্কটা রয়েছে, 30 নম্বরের উত্তর হবে হাফ হবে, হাফ। ওকে, 1/2। নেক্সট, 31 নম্বরের যে অঙ্কটা আছে, যদি এম জন লোক একটা কাজ এন দিনে কাজ করতে পারে তবে M+8 জন লোক কাজটি কত দিনে করবে? এই অঙ্কটা উত্তর হবে MN/M+8 দিনে। তোমরা করে দেখবে। 32 নম্বরের যে অঙ্কটা আছে, 32-এর উত্তর হবে 25% হবে। 5টি লেবুর ক্রয় মূল্য 4টি লেবুর বিক্রি করা হয় 5 লেবুর ক্রয় মূল্যে, তাহলে লাভের শতকরা হার কত? যদিও লাভ ক্ষতি তোমাদের সেইভাবে ডিটেলসে আসবে না, তবুও কিছু বেসিক অঙ্ক, কিছু বেসিক জিনিস কিন্তু তোমরা করে রেখো। ওকে, 32-এর বি বললাম। 33 নম্বর অঙ্কটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, 33 নম্বর অঙ্ক আমি আগেও এটা নিয়ে আমি ভিডিও করেছি। 33 নম্বর অঙ্কটা, এটা উত্তর হবে 2a/15 বর্গ কিলোমিটার। নেক্সট, 34 নম্বর অঙ্কটা, একটা ট্যাঙ্কে একটা ছিদ্র আছে যা দিয়ে ভর্তি ট্যাঙ্কের জল 10 ঘন্টায় বের হয়। ট্যাঙ্কটি ভর্তি অবস্থায় একটা নল চালু করা হলো যা প্রতি মিনিটে 4 লিটার করে জল ট্যাঙ্কে ভর্তি করে। এই অবস্থায় ছিদ্র দিয়ে যদি সব জল বেরিয়ে যেতে 15 ঘন্টা সময় লাগে, তাহলে ট্যাঙ্কে কত লিটার জল ধরে? দেখো বন্ধুরা, এইটার যে উত্তরটা হবে, এটা উত্তরটা হবে 7200 লিটার। আমি সেই জন্য উত্তরগুলো আমি দাগিয়ে দিচ্ছি, যাতে তোমরা যখন অঙ্ক করবে তো উত্তরটা মিলিয়ে নিতে পারো। ওকে, এটা হবে 7200। নেক্সট, 35 নম্বর অঙ্কটা, দেখো 120 মিটার একটা দণ্ড মাপার পর দেখা গেল মিটার মাপার দণ্ডটি 3 সেন্টিমিটার বেশি লম্বা, তাহলে দণ্ডটির সঠিক দৈর্ঘ্য কত আছে?
দণ্ডটির সঠিক দৈর্ঘ্য হবে 123 মিটার 60 সেন্টিমিটার। এটা হবে উত্তর। ঠিক আছে, তো অঙ্কগুলো তোমরা নিজেরা করবে। নেক্সট দেখো 36, এবার আমরা লাইফ সায়েন্সে আসছি। লাইফ সায়েন্সের প্রশ্ন একটু স্ট্রেট ফরওয়ার্ড হওয়ার সম্ভাবনা আছে, তো তোমরা অঙ্ক আর লাইফ সায়েন্সটাকে মেন নাম্বারটা তুলে নিতে হবে। ফিজিক্যাল সায়েন্সও অবশ্যই যতটা পারবে তোমরা কিন্তু নাম্বারটা তুলে নেবে, তবে মাথায় থাকতে হবে যেন কোনো রকম নেগেটিভ মার্কিং না হয়। এক একটা ভুল উত্তরের জন্য কিন্তু 0.5 ডিডাকশন হবে, তাই এটা মাথায় রাখতে হবে। ওকে, 36 নম্বর দেখো, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড বা WWF এর প্রতীক চিহ্ন কি হবে? এটার প্রতীক চিহ্ন হবে তোমার জায়ান্ট পান্ডা যাকে বলা হচ্ছে। ওকে, আচ্ছা, নিষ্ক্রিয় অনাক্রমতা মানব শরীরে যা প্রবেশ করানোর মাধ্যমে তৈরি করা হয় সেটা কি? সেটাকে বলা হচ্ছে তোমার অ্যান্টিবডি। অ্যান্টিবডি কি হয়? অ্যান্টিবডি অনেক সময় তোমার ইনজেক্ট করা হয় মানব শরীরে, ঠিক আছে, করে নিষ্ক্রিয় অনাক্রমতা আনা হয়। ওকে, তো নেক্সট আমাদের প্রশ্ন হলো, রাসায়নিকভাবে ভাইরাসে কি থাকে? রাসায়নিকভাবে দেখো, ভাইরাসের মধ্যে কিন্তু নিউক্লিয় প্রোটিন থাকে। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। হুম, মুখ্য বা প্রাথমিক কোষ প্রাচীরে নিচের কোন যৌগটি দেখা যায় না বলেছে কিন্তু। ওকে, দেখা যায় না, এটা হবে সেলুলোজ। সেলুলোজ দেখা যায় না। আচ্ছা, যে প্রাণীতে প্যাটাজিয়াম দেখা যায় সেটা কি? যে প্রাণীতে প্যাটাজিয়াম দেখা যায় সেটা হলো তোমার বাদুড়। বাদুড়ে কিন্তু প্যাটাজিয়াম দেখা যায়। নেক্সট 41 নম্বর প্রশ্ন, কোষীয় পরিপাকে সাহায্যকারী শেষ অঙ্গাণুটি কি? শেষ অঙ্গাণুটি কি হবে? দেখো, শেষ অঙ্গাণুটি হবে হলো লাইসোজোম, কোষীয় পরিপাকে সাহায্য করে। ওকে, নেক্সট, কোষ রসে অবস্থিত রঞ্জক পদার্থটির নাম কি? ইম্পর্টেন্ট প্রশ্ন এটা একটা। কোষ রসে অবস্থিত রঞ্জক পদার্থটির নাম, এটা আমরা জানি যে হবে অ্যান্থোসায়ানিন। ওকে, অ্যান্থোসায়ানিন। নেক্সট 43 নম্বর প্রশ্ন দেখো, কোনটি প্রকৃত মাছ নয়? কোনটি প্রকৃত মাছ নয়? এটা কি উত্তর হবে? জেলিফিশ। জেলিফিশ কিন্তু প্রকৃত মাছ নয়। 44 নম্বরের যে প্রশ্নটা আছে দেখো, প্রোগ্লোটিড কোন শ্রেণীর বৈশিষ্ট্য? প্রোগ্লোটিড হলো তোমার ফিতাকৃমি, এটা একটা। ওকে, নেক্সট কেল্প। কেল্প নিয়ে অনেক প্রশ্ন এসছে, এর আগেও আমরা বিভিন্ন প্র্যাকটিস সেটে দেখেছি কেল্পের কিন্তু উল্লেখ আছে। তো কেল্প হলো এক ধরনের কি সামুদ্রিক, কি হবে এটা? সামুদ্রিক কিন্তু শ্যাওলা। কেল্পটা, কেল্প হলো এক ধরনের সামুদ্রিক শ্যাওলা। 46 নম্বর, ডায়াটাসটা কি? দেখো, ডায়াটাস হলো এককোষী শৈবাল। ওকে, 46-এর হয়ে যাবে সি। ডায়াটাস হচ্ছে এককোষী শৈবাল। 47 নম্বরটা কি হবে? মৃদভেদী অঙ্কুরোদ্গম হয় কোথায়? মৃদভেদী অঙ্কুরোদ্গম হয় তেঁতুলে। তেঁতুলে দেখো মৃদভেদী অঙ্কুরোদ্গম হয়। 48 নম্বরের যে, সরি, 47 নম্বরের যে প্রশ্নটা আছে, হ্যাঁ 47 নম্বরের তেঁতুলে মৃদভেদী, ঠিক আছে, এটা ভুল আছে, এটা 48 হবে, 48। ওকে, প্রিন্টিং মিস্টেক আছে। 48 নম্বরের প্রশ্ন দেখো, মৌমাছির নাচের ভাষা আবিষ্কার করেন? মৌমাছির নাচের ভাষা, তো বেসিক্যালি এটার উত্তর হবে কার্ল ফন ফ্রিশ। ওকে, 48-এর ডি। 49 দেখো, তবশির পাওয়া যায় কোথায়? তবশির পাওয়া যায় হলো বাঁশ গাছে, তবশির। আর 50 নম্বরের প্রশ্ন, ভিনক্রিস্টিন এক ধরনের কি? ভিনক্রিস্টিন হলো এক ধরনের অ্যালকালয়েড। ওকে, ভিনক্রিস্টিন হচ্ছে এক ধরনের অ্যালকালয়েড। তো দেখো, এই ছিল একটা আদর্শ প্রশ্নপত্র। তোমাদের প্রশ্নপত্র লেয়ার ওয়ানে যে খুব একটা কঠিন হবে বা খুব একটা কম্পিটিটিভ লেভেলের হবে, টাফ দেবে, এরকম কোনো ব্যাপার না। তোমরা দেখতে পাচ্ছ যে এই এই প্রশ্ন কিন্তু যেরকম আমি এই প্রশ্নটা দেখালাম, এই রকমই আশেপাশে প্রশ্ন কিন্তু হবে, খুব একটা যে কঠিন হবে তা নয়। তবে তুমি বুঝতেই পারছো যে এই প্রশ্নগুলো করতে গেলেও তোমাকে কিন্তু বইপত্র এবং খুব ভেতরে নলেজটা খুব ভালো মতো দরকার, এবং কনসেপচুয়াল প্রশ্ন কিন্তু বেশ কয়েকটা থাকে। তাই কনসেপ্ট বিল্ড করা কিন্তু খুব দরকার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাই তোমরা এই প্র্যাকটিস সেটটা, আমি আগেও একটা প্র্যাকটিস সেট দিয়েছিলাম, তো এগুলো ভালো করে করো। আমি যে যে অঙ্ক বা সায়েন্সের যে যে প্রশ্নগুলো এর আগে দিয়েছিলাম, আলোচনা করেছিলাম, তোমরা সবই ভালোভাবে এগুলোকে প্র্যাকটিস করবে। আর ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপের গ্রুপের লিংক দেওয়া থাকবে, তোমরা চাইলে গ্রুপে জয়েন করতে পারো। আমাদের একটা মক টেস্ট আছে
কামিং সানডেতে 8 জুন রাতে হবে মক টেস্ট। তো সেই ক্ষেত্রে যদি কেউ যদি ইন্টারেস্টেড থাকো তোমরা দিতে পারো। এবং আশা করছি নেক্সট আর 1 সপ্তাহ মতো রয়েছে, তোমরা 1 সপ্তাহে নিজেদেরকে খুব ভালোভাবে প্রিপেয়ার করবে। এই 1 সপ্তাহ নিজেদের কনসেন্ট্রেশন খুব হাই থাকবে এবং যা যা এতদিন প্র্যাকটিস করেছো পড়েছো সব আবার রিভিশন দেবে। প্রিভিয়াস ইয়ার এনএমএমএস, ভিএসওর প্রিভিয়াস কোশ্চেন, বইপত্র যা যা আছে, তারপর ম্যাথামেটিক্স, প্রত্যেক দিন যেন ম্যাথামেটিক্সটা প্র্যাকটিসের মধ্যে থাকে এবং তার সাথে অন্য সাবজেক্টসগুলোকে পড়বে। এইভাবে করে তোমরা নেক্সট কয়েকটা দিন ভালোভাবে প্রিপারেশন নাও। আশা করি, আমি এটা আশা করছি যে তোমাদের সকলের পরীক্ষা খুব ভালো হবে। ওকে, এবং তোমরা সবাই যেন ক্লিয়ার করতে পারো। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্তই থাক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একবার লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে। তোমাদের বিভিন্ন বন্ধুদের মধ্যে আমার চ্যানেলটাকে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে রেখো যদি না করে থাকো। ভবিষ্যতে আমি কোনো রকম নতুন কোনো ভিডিও আনলে তোমাদের সামনে ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন চলে আসবে। ওকে, ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবে এবং খুব ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ ভেরি মাচ।